ডাউহিলের কথা আশা করি অনেকেই শুনেছেন এবং জায়গাটা যে ভৌতিক এটা কিন্তু অনেকেই জানেন। আজকে এমন একটা ঘটনা বলবো ডাউহিলকে কেন্দ্র করে, যে ঘটনা শুনলে বন্ধুরা আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ঘটনাটি। এক দম্পতি মেদিনীপুর থেকে তাদের মাসির বাড়িতে ঘুরতে এসেছিল এবং তার মাসির বাড়ি ছিল শিলিগুড়িতে, এবং সেই মাসি হলো সেই দাদার। সেই দাদা কিন্তু চাকরি করে, কিন্তু সে প্রায় 7-8 দিনের জন্য ছুটি নিয়েছিল অফিস থেকে। তার সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে সে ঘুরতে যাবে। এর আগে কিন্তু সে হানিমুনে আন্দামান থেকে ঘুরে এসেছে, এবং যেহেতু মাসির বাড়ি শিলিগুড়িতে এবং মাসির অনেক বছর আগেই বিয়ে হয়ে গেছে, সেই কারণে কিন্তু সেই দাদা বহুবার সেখানে গেছে এবং দার্জিলিং অন্যান্য জায়গা ঘুরেছে। এবং তার যেই সদ্য বিবাহিতা স্ত্রী, সেও কিন্তু দার্জিলিংয়ে ছোটবেলায় একবার এসেছিল এবং বড় হওয়ার পরেও তার বাবা মাকে নিয়ে একবার এসছে। অতএব তাদের এই যে দার্জিলিং মেইন যে টাউন, সেখানে ঘুরতে যাওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না। এদিকে সেই মাসির নাতির জন্মদিন, সেই উপলক্ষেই তারা এসেছিল। কিন্তু তারা ভেবেচিন্তে এসেছিল যে জন্মদিন উপলক্ষে তারা যাবে ঠিকই, কিন্তু 7-8 দিন সেখানে থাকবে। এবং এই দাদার মাসির ছেলের নিজস্ব স্কুটি আছে, তাতে করে তারা একটু ঘুরতে পারবে আশেপাশের জায়গাগুলোতে, তার ওয়াইফকে নিয়ে একটু ঘুরতে যেতে পারবে। তো সেইভাবে কিন্তু তারা এখানে আসে, জন্মদিন পালন হয় এবং যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তারা সকলেই চলে যায়, কিন্তু এরা থেকে যায়, অর্থাৎ এই দাদা এবং সেই দিদি থেকে যায়। আর সেই বাড়িতে আছে মাসি এবং তার বৌমা, ছেলে আর তাদের ছোট্ট 3 বছরের নাতি, আর তার স্বামী মারা গেছে। এই হচ্ছে তাদের পরিবার। তারা এসেছিল এবং পরের দিনই কিন্তু তারা ঘুরতে বেরিয়ে যায়। পরের দিন তারা অন্য জায়গায় ঘুরেছিল। কার্শিয়াংয়ের যে আগের পাহাড়টা আছে সেই পর্যন্ত তারা গিয়েছিল। তারপরের দিন গাজলডোবা বলে একটা জায়গা আছে, সেখানে গিয়েছিল। এবং তার পরের দিন বাড়িতেই ছিল, কারণ তাদের কষ্ট হয়ে গিয়েছিল। এবং তার পরের দিন ওয়েদারটা ভালো থাকার জন্য তারা কিন্তু কার্শিয়াং যাবে সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। স্কুটি নিয়ে গিয়েছিল দুজন মিলে, এবং সেই দিনটা ছিল কিন্তু শনিবার। এই যে দিদি, তার শাশুড়ি মা কিন্তু আমার দাদার আর কি মা, ফোন করে বলে দিয়েছিল যে আজকে থাক, আছে কোথাও যাস না, আজকে বাড়িতেই থাক, শনিবার একটু বারটার মানতে হয়, তোদের সদ্যই 4-5 মাস বিয়ে হয়েছে, এখন এইসব একটু মানতে হয়। কিন্তু তাদের ছেলে মানে সেই দাদা কিন্তু কোনো মতেই শোনেনি। সে বারবার করেই বলছে যেহেতু শুক্রবার তারা কোথাও বেরোয়নি আর এখানে বেশি দিন তারা থাকবে না, এরপরেও একটু ভেবেছে ঘুরবে আরও অন্যান্য জায়গায়। তো সেইভাবে তার মায়ের কথা কিন্তু তারা শোনেনি। দুজন মিলে বেরিয়ে গিয়েছিল। তারা প্রথমে কার্শিয়াংয়েরই গিদ্দা পাহাড় বলল কথাটা, যেখানে আছে আর কি, তারা সেখানে গিয়েছিল। সেখানে যাওয়ার পরে কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল। এই যে শিলিগুড়ি, দার্জিলিং, এখানের ওয়েদারের কথা কিন্তু কেউ বলতে পারবে না। এই যে এখন নীল আকাশ, একটু পরেই কিন্তু মেঘ হয়ে যাবে এবং বৃষ্টি নেমে যাবে। তো যখন তারা সেখানে গিয়েছিল, তারা ওখানে কিন্তু বসেও ছিল কিছুক্ষণ। আস্তে আস্তেই পুরো পরিবেশটা মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছিল, চারিদিকেই পুরো মেঘ আর মেঘ। কিন্তু এই সময় সে দিদি বলেছিল যে যেহেতু মেঘ করে এসেছে, চলো আমরা এখন ফিরে যাই। কিন্তু দাদা তখন বলে বসলো, আরে বাবা, এখানে আমি অনেকবারই এসেছি, আর এখানে এরকমই ওয়েদার, একটু পরে দেখবে ঠিক হয়ে যাবে। তারা বাইক নিয়ে এগোতে লাগলো, এবং তারা যে রাস্তা দিয়ে গিয়েছিল সেই রাস্তা কিন্তু নর্মাল গাড়ি যেখান থেকে যায় সেখান থেকে নয়, তারা শর্টকাট নিয়েছিল। আর বুঝতেই পারছেন পাহাড়ি রাস্তা কেমন হয়, যেহেতু চারিদিকে পুরো মেঘ, মানে মোটামুটি একটুখানি দূরত্বের মধ্যেও কাউকে কেউ দেখতে পারছে না। আর যেহেতু শর্টকাট নিয়েছিল, সেই হিসাবে কিন্তু তারা খুব রিস্ক নিয়েই হনুমান মন্দির যেখানে আছে সেখানে পৌঁছেছিল। এবং সেখানে যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে যায়। তারা সেখানে কিছুক্ষণ দাঁড়ায়, কিন্তু তার হাজবেন্ড মানে দাদা বলে যে একটা কাজ করি, চলো ডাউহিল যাই, তুমি কি ডাউহিল যাবে? এবার দিদি যে ডাউহিল সম্পর্কে আগে শোনেনি তা কিন্তু নয়, সে শুনেছে যে জায়গাটা খুবই ভৌতিক। আবার অনেকেই বলেছে না, অনেকে এইসব নিয়ে গুজব রটায়, তেমন কিছুই না। তখন দিদি বলল যে সে যাই হোক না কেন, এখন ডাউহিল যাবে, বৃষ্টি পড়ছে। তখন দাদা বলে যে এই ওয়েদারটাই তো সব থেকে সুন্দর, তুমি দেখবে তোমার দারুণ দারুণ ফটো উঠবে এবং সুন্দর সুন্দর তোমাকে ভিডিও করে দেব।
এবার দিদি ভাবছে ফটো তুলতে পারবে, ভিডিও করতে পারবে, হোয়াটসঅ্যাপে দিতে পারবে। তো স্বাভাবিক তার একটু ভালো লাগে। তখন সে ভাবে ভয়ের কি আছে? তার হাসব্যান্ড তো তার পাশেই আছে। সেইভাবে কিন্তু তারা হনুমান মন্দির থেকে একটু এগিয়েই ডান দিকে রাস্তাটার কথা বলল, সেখান থেকে তারা কিন্তু এগিয়ে সেই ডাউহিলের দিকে যায় এবং যেতে, যেতেই কিন্তু খুব পরিমাণে বৃষ্টি আসে। দিদি যে ঘটনাটা আমাকে পাঠিয়েছে সে বলল, মানে কেউ যেন আমাকে বারবার করে বারণ করছে ওখানে যাওয়ার জন্য। প্রচণ্ড বৃষ্টি আসে। সেই কারণে আমাদের একটা ছোট্ট মোমোর দোকান দেখে দাঁড়াতে হয়। তারপর আবার বৃষ্টিটা কমে যায় এবং বৃষ্টি কমলে সেই দাদা কিন্তু আবার এগিয়ে যায় ডাউহিলের উদ্দেশ্যে এবং তারা যখন সেখানে যায় তখন দেখে সত্যিই কিছু, কিছু লোকজন সেখানে আছে। এমন যে ফাঁকা তাও না, মোটামুটি লোকজন আছে। হাতে গোনা তখন তারা দেখতে পায় ৭ থেকে ৮ জন তো আছেই। এবার তারা না মেইন হচ্ছে কোথায় রয়েছে বলুন তো? ওই যে মেইন যে গেটটা, যেখানে আরকি ফরেস্টের গার্ডরা থাকে তারপরেই তো সুন্দর, সুন্দর জায়গা শুরু হয়েছে এবং ওখানে অনেক সাইনবোর্ড টানানো রয়েছে। ওখানে দাঁড়িয়ে রয়েছে বা ওখানে ফটো-টটো তুলছে। তো দিদি ভাবলো যে না, ভয়ের কিছু নেই। ৭-৮ জন মতো তো আছেই, তাহলে ভয়ের কি আছে? কিন্তু সেই সময় সেই গার্ড কিন্তু ওদের জিজ্ঞেস করে, মানে দাদাকে জিজ্ঞেস করে যে, তুমি কি স্কুটি এখানে রাখবে? পাশে একটা চায়ের দোকান আছে, মোমোরও দোকান আছে, যে পাশে কি রাখবে নাকি ভেতরে নিয়ে যাবে? বলছে না, পাশেই রেখে দিই এখানে। আর ওই সময় কিন্তু বৃষ্টি হচ্ছিল। খুব যে হচ্ছিল তা নয়। আর যেহেতু গাছগাছালি রয়েছে তো সেই কারণে বৃষ্টিটা বেশি বোঝা যাচ্ছে, মানে গাছের জলও পড়তে পারে। তো সেইভাবে তখন সেই গার্ড তাকে বলে, মানে তার হাসব্যান্ডকে বলে যে, এখানে কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারো তোমরা, অনেকটা এরিয়া জুড়ে রয়েছে। তো হেঁটে, হেঁটে গেলে একটু অসুবিধা হবে, যদি স্কুটি নিয়ে যাও তাহলে অনেকটা জায়গা ঘুরতে পারবে। বলছে হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। তো সেইভাবে কিন্তু তার আগে তারা একটা দোকানে যায়, মানে পাশে একটা দোকান আছে। সেখানে যাওয়ার পরে তারা সেখানে চা খায়, মোমো খায় এবং এই যে মেয়েটি, সেই ছেলেটিকে কিন্তু জিজ্ঞেসও করে যে, "আচ্ছা, এই জায়গাটা কি ভৌতিক? একটু ভূতের কোনো ব্যাপার আছে?" কিন্তু সে কিন্তু স্বীকার করে যে, "হ্যাঁ, সত্যি বলতে এখানে ভৌতিক ব্যাপার আছে। আমরা কিছু অনুভব করতে পারি, কিন্তু তারা তেমন ক্ষতি কারোর করে না। তারা তাদের মতো আসে এবং তাদের মতো ঘুরে চলে যায়।" এভাবে কিন্তু কথাটা বলে এবং সেই কথা শুনে কিন্তু সেই দাদা একটু হেসে ওঠে এবং যেই হেসে ওঠে এবং সেই সময় কিন্তু ওই দাদাটা যে চা মোমো দিচ্ছিল, মানে যার দোকান, তখন কিন্তু সেই দাদা চুপ করে যায়। কারণ সে বুঝতে পারে যে নিশ্চয়ই এরা শুনতে চাইছে না বা হয়তো এই কথাগুলো নিয়ে হাসি মজা করছে। অতএব সে আর বলতে চায় না। তখন দিদি শুনে কিন্তু একটু ভয় পায়। এবার না, না যে করবে সেটাও করতে পারছে না, এত দূর এসেছে, টিকিটও কাটা হয়ে গেছে। তারপরেও দিদি একটু বলছিল যে, "আচ্ছা, এখানে দেখো সবাই ফটো-টটো তুলছে, সামনে একটুখানি গিয়ে ফটো ভিডিও করলে হয় না?" তখন দাদা বলছে, "হ্যাঁ, এখানে ফটো ভিডিও করো। তারপরে একটু ঘুরি আমরা। এখানে মিউজিয়াম রয়েছে, সেখানে তুমি দেখতে যাবে। আর সবথেকে বড় কথা, এর আগেও কিন্তু আমি ডাউহিল এসেছি এবং তখন এই রাস্তা দিয়ে আসিনি, অন্য রাস্তা দিয়ে ঢুকেছিলাম। আমাদের কিন্তু টিকিট কাটতে হয়নি। এখন টিকিট কাটা হয়ে গেছে যখন এই রাস্তা দিয়ে ঢুকলাম, তাহলে কেন যাব না? স্কুটি যখন আছে তখন একটু ঘুরি। ওই পাশ থেকে বেরোনোর রাস্তা আছে, সেখান থেকে বেরিয়ে চলে যাব।" তারপর আর কিছু বলতে পারিনি। তখন তারা স্কুটি নিয়ে সেখানে বেরিয়ে যায়। কিন্তু মাত্র ১ থেকে ২ মিনিট যাওয়ার পরে তারা কাউকে দেখতে পায় না। সেখানে কেউ নেই। যেহেতু হালকা, হালকা বৃষ্টি পড়ছে, এবার বৃষ্টি পড়ছে কিনা ওরা বলতে পারবে না। দিদি বলতে পারল না। মানে বলতে যাচ্ছে গাছের জলটা ভালোই পড়ছে। বৃষ্টির মতোই মনে হচ্ছে। এবং সেই কারণে সে ইচ্ছা করে মাথায় হেলমেট দিয়েও রেখেছে। তার হাসব্যান্ড কিন্তু হেলমেটটা দিয়ে নেই। তার হাসব্যান্ড হেলমেটটা তার ওয়াইফের হাতে দিয়েছে। সেভাবেই গাড়ি চালাচ্ছে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে দিদির সত্যি বলতে ভয় লাগছে। দিদি যেটা বলল যে, তখন কিন্তু তেমন আওয়াজ বা কিছু হচ্ছিল না যে ভৌতিক কিছু ঘটছে বা কোনো আওয়াজ, কাউকে দেখা, এরকম কিন্তু কিছুই না। কিন্তু ওই যে একটা কথা শুনেছিলাম সেই কারণেই আসলে আমার ভয় করছিল। একটুখানি এগোনোর পরেই তারা কিন্তু একটা মিউজিয়ামের সামনে যায়। কিন্তু মিউজিয়ামটা বন্ধ ছিল। সেখানে একটা জনপ্রাণী নেই, একটা মানুষও সেখানে নেই। একটা পাখির ডাক শোনা যাচ্ছে আর ঝিঁঝি পোকার ডাক। দিদির সমস্ত শরীর শিউরে উঠেছিল। দিনের বেলায় মোটামুটি ৩টে ৩:৩০ মতো বাজে, কিন্তু সেই সময় মনে হচ্ছিল সন্ধে ঘনিয়ে এসেছে। যেহেতু পুরো মেঘলা, চারিদিকে পুরো কুয়াশা আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যে কারণে পরিবেশটা সত্যিই ভৌতিক ছিল। ওখানে তারা ফটো তুলল, ভিডিও করল, সমস্ত কিছুই হলো। কিন্তু দিদির ওখানে থাকতে ইচ্ছে করছিল না। দিদি বলল যে মিউজিয়ামের ওখানে যাওয়ার পরে সত্যি বলতে আমার খুব ভয় লাগছিল। আমার যেন খালি, খালি গাটা শিউরে উঠছে।
সামনে তার হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছে, যে ভিডিও করছে, ফটো তুলছে, কিন্তু তার মনে হচ্ছিল পিছনে কেউ একজন আছে, এবং তারা ব্যতীত সেখানে সত্যি আরও কেউ আছে। দিদির ওখানে আর থাকতে ইচ্ছে করছিল না, তাই তার হাজবেন্ডকে সে বলল যে এখান থেকে চলো ফিরে যাই, আমার আর ভালো লাগছে না। তার হাজবেন্ড শুনলো, তারা স্কুটিতে উঠলো এবং ব্যাকে আর ফিরল না, তারা সামনে থেকে বেরিয়ে যাবে আর কি। কিন্তু যখন তারা স্কুটি নিয়ে বেরোয়, দিদির কিন্তু একটু অদ্ভুত লাগতে শুরু করে। দিদির মনে হয় যে পেছন থেকে তাকে যেন কেউ টানছে, এবং সে হালকা করে না পেছন দিকে মানে পড়ে যাওয়ার মতো। কিন্তু ওদের স্কুটির পেছন দিকে একটা জায়গা মতো আছে, একটু উঁচু মতো আছে। তখন কিন্তু দাদা বলে বসে যে কি ব্যাপার, তুমি পেছন দিকে বারবার ফিরছো কেন? তখন দিদি বলে যে না না কিছু না, আসলে পুরোপুরি তো কিছু বুঝতে পারছে না, তাই তার হাজবেন্ডকে কিছু বলতেও পারছে না। সে যত এগোচ্ছে তত মনে হচ্ছে সে পিছন দিকে সরে যাচ্ছে। তখন তার ভয় লাগতে শুরু করে, তার সমস্ত শরীর শিউরে উঠছে, এবং তার যে হাজবেন্ড সে জোরে চালাবে স্কুটি তাও না, প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য আস্তে আস্তে চালাচ্ছে, এবং তাকে দেখাচ্ছে দেখো এখানে কত পুরনো পুরনো বিল্ডিং রয়েছে, সব কেউ থাকে না এখানে, সব বন্ধ রয়েছে। তখন দিদি মনে মনে বলছে যে এখান থেকে তুমি তাড়াতাড়ি করে বেরো, আমার কিছু ভালো লাগছে না। কিন্তু হঠাৎ করেই দাদার স্কুটি খারাপ হয়ে যায়, স্টার্ট নেয় না। যেহেতু আস্তে চালাচ্ছিল সেই কারণে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। যদি গাড়িটা জোরে চালাতো তাহলে ভাবুন হঠাৎ করে থেমে গেলে কি অবস্থা হতো ওদের। ধাক্কা তো অবশ্যই একটু খেয়েছে, দিদি ভয়ও পেয়ে গেছে। দাদা সেখান থেকে নেমেছে, দিদি নেমেছে, দাঁড়িয়ে রয়েছে তারা। আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর নেই, কিচ্ছু নেই, জনমানবহীন একটা জায়গা, এবং পুরো চারিদিকে নীরব। দিদি এক দৃষ্টে তাকিয়ে রয়েছে স্কুটির দিকে। সে ভাবছে যে কখন ঠিক হবে স্কুটি, আর এখান থেকে সে কখন বেরোবে ওই রোডে, ওই যে মেন রোডটা, সেখানেও কখন যাবে। প্রচণ্ড পরিমাণে ভয় লাগতে লাগে। এদিকে দাদা কোনো মতে স্কুটিকে স্টার্ট দিতে পারছে না, প্রচণ্ড সমস্যা হয়ে গেছে, আর কি সমস্যা হয়েছে সে বুঝতেও পারছে না। এবং সেই সময় দিদি চারিপাশ দেখতে থাকে। দেখতে দেখতে হঠাৎ করে সে দেখে যে একটু দূরে, মানে বেশি দূরও নয়, পাখিটাকে স্পষ্ট দেখতে পাচ্ছে যে একটা পাখি একটা গাছে বসে রয়েছে, এবং পাখিটা ভালোই বড়, কিন্তু দেখতে স্বাভাবিক নয় সেই পাখিটিকে। পাখিটিকে দেখতে সত্যি বীভৎস ছিল, এবং যে কেউ দেখলে ভয় পাবেই। দিদিও ভয় পেয়েছিল, কিন্তু পাখিটাকে দেখার পরে সে কোনো মতেই চোখটাকে সরাতে পারছিল না, তাকিয়েছিল পাখিটির দিকে। এবং সেই সময় পিছনে তার হাজবেন্ড এসে বলে, কি ব্যাপার মনি, কি করছো? তাকে কিন্তু আমার দিদিকে কিন্তু তার হাজবেন্ড মনি বলেই ডাকে। আসলে দিদির ডাক না, মানে সবাই ডাকে মামনি বলে, শুধুমাত্র তার হাজবেন্ড তাকে মনি বলে ডাকে। তখন দিদি বলছে, হ্যাঁ কি বলছো, ওই দেখো পাখি, এটা বলে পিছনে তাকিয়েছে, দেখে তার হাজবেন্ড নেই। সে তো সঙ্গে সঙ্গেই তাকালো, কিন্তু সে তখন দেখতে পেল পিছনে স্কুটি আছে, এবং তার হাজবেন্ড আরো একটু এগিয়ে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে টয়লেট করছে। দিদি পুরো হতবাক হয়ে গেছে, দিদির শরীরটা পুরো মানে ঝিনঝিন করে অবশের মতো হয়ে যাচ্ছে, যে একটু আগেই এই মাত্রই তার হাজবেন্ড তাকে ডাকলো যে কি করছো বা কি দেখছো মনি, কিন্তু সে এখন পিছনে নেই। তার হাজবেন্ডের কাছে সে দৌড়ে যায় এবং তাকে জড়িয়েও ধরে। তার হাজবেন্ড বলছে, কি হচ্ছে, ভয় লাগছে তোমার? তুমি এইমাত্র গিয়েছিলে না আমাকে ডাকতে? বলছে, না না, স্কুটি স্টার্ট নিচ্ছিল না, আর আমার একটু মানে বাথরুমে পেয়েছিল, আমি তাই ওখানে গিয়েছিলাম। বলছে, তাহলে আমাকে ডাকলো কে? আমি যে পুরো স্পষ্ট শুনলাম তুমি আমাকে ডাকলে। তখন সে দাদা বলছে যে না, আমি তোমাকে একবারের জন্য ডাকিনি। দিদি প্রচণ্ড ভয় পেয়ে গেছে, এবং দিদির এই মুখ দেখে, ভয়ার্ত মুখ দেখে দাদা বুঝতে পেরে গেছে তার ওয়াইফটা সত্যি ভয় পেয়ে গেছে, এবং স্কুটিকে তাড়াতাড়ি ঠিক করতে হবে। সে যখন স্কুটির ওখানে গেল, একবার জাস্ট ধরতেই স্কুটি স্টার্ট হয়ে গেল। দাদা পুরো অবাক হয়ে গেল। তবুও যাই হোক, যে স্কুটি ঠিক হয়ে গেছে, দিদি উঠলো স্কুটিতে, এবং সেখান থেকে তারা বেরিয়ে আসলো। মানে বেরিয়ে আসলো বলতে কি, যে রোডটা আছে, মেন যে রোডটা, মেইন রোড বলবো কিনা আমি রোডের নাম তো আর জানি না, মানে যেখানে তারা আগে দাঁড়িয়ে ছিল না বৃষ্টিতে একটা দোকানে আর কি, মানে সেই রোডের একটু আগের একটা রোডে নামলো, কারণ সেখান থেকে তারা উঠেছিল, আর যখন তারা অন্য পাশ থেকে বেরোলো তখন ওই দোকানের আগে এসে নামলো। তারপরও কিন্তু ওরা সেই দিন সকাল সকাল বাড়ি ফেরেনি, মানে মাসি বাড়িতে ফেরেনি।
ওরা অন্য একটা রাস্তা নিয়েছিল, যে রাস্তায় নাকি ময়ূর দেখা যায়। সেখানেও তেমন কোনো লোকজন নেই, এবং যখন তারা একটু নিচের দিকে নামলো তখন কিন্তু আকাশটা আস্তে আস্তে আবার পরিষ্কার হয়ে গেছে। কিন্তু দিদির আর সত্যি বলতে ভালো লাগছে না। দিদির মনে হচ্ছে সে কখন রুমে ফিরে যাবে। আর এই যে মাথায় হেলমেটটা পরা রয়েছে, দিদির মানে প্রচণ্ড শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। এর আগেও তো হেলমেট সে অনেকবারই পরেছে, যেখানে যায় সেখানেই হেলমেট পরে যায়, এরকম তো কখনো খারাপ লাগেনি। তার মনে হচ্ছে হেলমেটটা তার মাথাকে শক্ত করে চেপে ধরেছে, আর যত সময় এগোচ্ছে সেই হেলমেটটা তার মাথাটাকে পুরো পিষে দেওয়ার চেষ্টা করছে। এবং এর মাঝখানে একবার কিন্তু দিদি শুনতে পেয়েছিল কেউ যেন তাকে ফিসফিস করে এই কথাটা বলছে। ওরা আবার একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ালো, কিন্তু সেখানে দাঁড়িয়ে দিদির শরীরটা অসুস্থ হয়ে পড়ছে, এবং তার মধ্যেই তার ভমিটিং শুরু হয়ে যায়। তার হাজব্যান্ড অবশ্যই ভয় পেয়ে যায়। সাথে করে ডিকিতে জল নিয়ে এসেছিল, জল তার মাথায় দেয়, চোখে মুখে দেয়, ঘাড়ে দেয়। সে একটু থামে, মানে একটু ঠিক হয়, আবার সে ভমিটিং করে। কিন্তু যখন সে দ্বিতীয়বার ভমিটিং করে তখন জানেন তার রক্ত বেরোয় একটু হলেও, এবং তার হাজব্যান্ড খুবই ভয় পেয়ে যায় যে এরকম কেন হলো। সেখানে দাঁড়ায় না আর এক মুহূর্ত, সেখান থেকে বেরিয়ে যায়, তার মাসি বাড়িতে চলে যায়। এবং সেখানে যাওয়ার পরে সত্যি বলতে দিদির শরীরটা পুরো নেতিয়ে গেছে। দিদি গিয়েই একটু হাতটা পাটা ধুয়েই শুয়ে পড়েছে বিছানায়, কিচ্ছু খেতে পারছে না। তার মাসি জিজ্ঞেস করলো যে কি হয়েছে, বললো এই ব্যাপার হয়েছে। মানে এই ব্যাপার বলতে কি, যে এতটা জার্নি করেছে তো, আর অনেকের পাহাড়ে একটু মোশন সিকনেস হয়, সেই কারণে হয়তো ওর ভমিটিং হয়েছে, মানে এটাই কারণ ধরে নিয়েছে ওরা। আর এই যে একটা রক্তবমি হলো, মানে একটু হলেও হলো, সেই কারণে ওরা একটু ভয় পাচ্ছে, বিশেষ করে দাদা ভয় পাচ্ছে। তখন বলল যে একটু বিশ্রাম নিক, এখানে দিশান বলে একটা নার্সিং হোম আছে, সেখানে নিয়ে যাবি। তারপর কিছুটা রেস্ট নিল, একটু কিন্তু দিদি খায়নি, তাকে খাওয়াতে কেউই পারেনি। তারপর সন্ধ্যার পরে তাকে নিয়ে সে দিশান নার্সিংহোমে যাওয়া হয়, এবং এই যে রক্তবমির কথাটা শুনে অনেকগুলো পরীক্ষা দেয়। সেখানে বসেই পরীক্ষা করা হয়, সেদিন আর হয় না, পরের দিন করা হয়, কিন্তু কোনো খারাপ রিপোর্ট ধরা পড়ে না। তখন এরা ভাবে যে, মানে ডাক্তারও বলে তেমন কোনো ভয়ের কিছু নেই, হতে পারে পাহাড়ের দিকে গিয়েছিল সেই কারণে, এবং শরীর অনেক সময় কড়া হয়ে গেলে এরকম হতে পারে, তো ওষুধ দিচ্ছি, আশা করি ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি বলতে দিদি ঠিক হয় না। দিদি বমি করতেই থাকে, দিদি ভমিটিং হতেই থাকে, এবং সেটা মাঝে মাঝে রক্তবমি হয়ে যায়। বাড়িতে ফোন করে জানানো হয়, তার শাশুড়ি মাও খুব টেনশন করে, এমনকি দিদির বাবা মাও খুব টেনশন করে। স্বাভাবিক টেনশন করারই কথা, যে কি হলো, খুব ভয়ানক কিছু হলো না তো। এদিকে ট্রেনের টিকিট কাটা রয়েছে, কিছু করার নেই, ওই শরীর অসুস্থতার মধ্যেই তাদের ফিরতে হয়। এবং সেখানে যাওয়ার পরে আবার বড় ডাক্তার দেখানো হয়, অনেক রকমের পরীক্ষা, মানে সে পরীক্ষার শেষ নেই। কিন্তু জানেন, কোনোভাবেই কোনো কিছু ধরা পড়ে না, কোনো খারাপ রিপোর্ট না, কিচ্ছু না। ডাক্তারও পুরো অবাক হয়ে যায় যে একটা রিপোর্টও বাদ গেল না। অনেকে ভাবছিল যে খারাপ কিছু, আমি ক্যান্সারের কথাই বলি, মানে সেরকম রিপোর্টও করা হয়, কিন্তু কোনো রিপোর্টে খারাপ কিছু ধরা পড়ে না। এদিকে মেয়েটার দিনে একবার হলেও এরকম হচ্ছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। কিন্তু এই যে ডাউহিল যাওয়ার মোটামুটি কিন্তু ১০-১৫ দিন হয়ে গেছে, আর এই ১০-১৫ দিনের মধ্যে কিন্তু দিদির অনেক কিছুই ঘটে গেছে। দিদি রাত্রে স্বপ্নে অনেক খারাপ কিছু দেখে, এবং সকালে উঠে সেই ঘটনা যে কাউকে বলবে, সেই ঘটনা সে বলতে পারে না। কেন জানেন? তার মুখে থেকে এখন আওয়াজ বেরোচ্ছে না। তার শরীরটা এতটাই পরিমাণে অসুস্থ, সে পুরো বিছানার সঙ্গেই লেগে গেছে। সে কাউকে সকালবেলা উঠে তার ভয়ের কথা বলতেও পারছে না, তার স্বপ্নের কথা বলতে পারছে না। এমনকি তার মাঝে মাঝে যে মনে হয় তার ভেতরে কেউ আছে, তাকে একেবারে তিলে তিলে শেষ করে দিচ্ছে, সেই কথাও সে কাউকে বলতে পারছে না। তার মুখের থেকে একটা কথাও কেউ বের করতে পারে না। তখন তার শাশুড়ি মার সন্দেহ হয় ১০-১৫ দিন পরে, যে বৌমার আসলে হলোটা কি। আচ্ছা, তোরা যে বেরিয়েছিলি শনিবার দিন করে, সেই দিন কি কোথাও তোরা গিয়েছিলি, বা এরকম কোনো ঘটনা কি ঘটেছে যে কারণে বৌমা ভয় পেয়েছে? তখন তার হাজবেন্ড বলল যে ভয় তো পেয়েছিল, আসলে আমরা একটু ভৌতিক জায়গায় গিয়েছিলাম তো, ডাউহিল, কিন্তু ওগুলো সব গুজব, ওখানে ভৌতিক কিছুই হয় না। অনেকে বলে, কিন্তু তেমন তো কারোর সঙ্গে কোনো ঘটনা ঘটেনি, আর ঘটলেও আমার তো মনে হয় সেগুলো ফেক। এবার ভয় পেয়েছে ও, সেই কারণে এরকম হলো কিনা বুঝতে পারছে না। তো যেহেতু ভয় পেয়েছে, কথাটা তার শাশুড়ি মা শুনতে পেল, তো সেই কারণে পাশের একজনের কাছ থেকে, একটা দাদুর কাছ থেকে জলপোড়া নিয়ে এসেছিল। জল দেখে সে পুরো আতঙ্কিত হয়ে গিয়েছিল,
যাদের ওই জলাতঙ্ক রোগ হয় না, জল দেখলে পাগলের মতো করে, সেই জল দেখে কিন্তু সে এরকম করছিল। কিন্তু না, শুধুমাত্র ওই জল দেখেই সে এরকম করছিল। অন্য জল দেখে কিন্তু সে এরকম করে না। আর বলতে গেলে শুধুমাত্র সে জলই খেতে পারে, অন্য কিছু খেতে পারছে না। তার যে শরীর, সেই শরীর আর এখন নেই, অর্ধেক হয়ে গেছে বা তার থেকেও কমে গেছে তার ওজন। কিন্তু শুধুমাত্র সেই জল দেখে সে পাগলের মতো করছিল, খেতে চাইছিল না। কিন্তু তাকে জোর করে খাওয়ানো হয়। খাওয়ানোর পরে কিন্তু তেমন কিছু পরিবর্তন হয় না, কোনো কিছুই পরিবর্তন হয় না। এই করতে করতে কিন্তু প্রায় ২৫ দিন কেটে গেছে। মেয়ে সুস্থ হচ্ছে না। যত দিন যাচ্ছে মেয়েটার শরীর পুরো বিছানার সঙ্গে লেগেই যাচ্ছে। মেয়েটির মা, বাবা দেখতে আসে, প্রায়ই দেখতে আসে, থেকেও যায় তার শ্বশুর বাড়িতে। কান্নাকাটি করে যে তাদের এই মেয়েটার কি হলো? কোথা থেকে কি হলো? কোনো রোগ ধরা পড়ছে না, কিচ্ছু হচ্ছে না, তাহলে হলোটা কি? কিন্তু একদিন এই ২০-২৫ দিন যাওয়ার পরে তার শাশুড়ি মা তাকে জোর করে ঠাকুর ঘরে নিয়ে যায়। কিন্তু যখন সে ঠাকুর ঘরে যাবে বা তাকে নিয়ে যাবে, তখন কিন্তু সে চেঁচামেচি করছে। অন্য সময় কিন্তু ওর গলা থেকে আওয়াজই বেরোয় না। চেঁচামেচি করবে কি? সে কিছুই বলতে পারে না। কিন্তু যখন তাকে জল দেওয়া হচ্ছে, মানে জল পড়া দেওয়া হচ্ছে, যখন তাকে ঠাকুরের কাছে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, যখন তার সামনে ঠাকুরের ফুল ছোঁয়ানো হচ্ছে, কারণ তার মাও তো কম চেষ্টা করেনি, মেয়েটির মায়ের কথা বলছি আমি আরকি। ঠাকুরের কাছে পুজো দিয়ে ফুলটা নিয়ে এসছে। তখন সে চেঁচামেচি করছে এবং তখন সে মানে মানে খুব অন্যরকমভাবে মানে উত্তেজিত হয়ে পড়ছে আরকি। সবাই অবাক হয়ে যায়। আর এগুলো দেখেই কিন্তু সবার মনে সন্দেহ জাগে যে মেয়ের আসলে তেমন কিছু হলো না তো? কোনো ভূত বা আত্মা মেয়ের উপরে ভর করলো না তো? কারণ এরকম করলেই তো আসলে সেই ছেলে-মেয়ে এরকম করে। ঠাকুর ঘরে সেদিন তারা নিয়ে গিয়েছিল তার শাশুড়ি মা এটা দেখার জন্য যে আমি আজকে দেখবই যে আসলে ব্যাপারটা কী? যখন ঠাকুর ঘরে নেওয়া হলো তখন তো সে যাবেই না কোনোমতে। মানে ওই শরীরে সে উল্টোপাল্টা করছে। মানে তার শরীরের শক্তির সঙ্গে কেউ পেরে উঠছে না। কিন্তু তবুও তাকে জোর করে নিয়ে যাওয়া হয়। কিন্তু যখন জোর করে নিয়ে গিয়ে ওকে বসানো হয়, তখন সে একটা মানে বীভৎস পরিস্থিতি আপনারা দেখলে বা শুনলে হয়তো শিউরে উঠবেন। মানে একটা ছোট বাচ্চা যেভাবে হাবুড় হাঁটে না? সেরকম হাবুড় হাঁটা মতো করে সে দরজার ওখানে যায়, বেরিয়ে যেতে চায়। কিন্তু বাইরে যারা ছিল তারা দরজা বন্ধ করে দেয়। এবং সে মানে পাগলের মতো করতে থাকে, চোখ মুখ পুরো বিকৃত হয়ে গেছে তার। ভয়ানক একটা পরিস্থিতি। তবু ঠাকুরের কাছে বসানো হয়। আর ও তো পাগল, পাগল করতেই থাকে। তখন তার শাশুড়ি মা বলে, "আমি বুঝতে পেরে গেছি রে। আমি বুঝতে পেরে গেছি রে এই ব্যাপার ঘটেছে, ওকে এখানে রাখা যাবে না। ওকে ঠাকুর ঘরে এখানে আপাতত রাখ এবং আমি ফোন করি। তেমন তো আমার জানাশোনা নেই। পাশের ওই কাকুর কাছ থেকে আর কিছু দিয়ে হবে না। আমার জিজ্ঞেস করতে হবে যে ভালো কোনো ওঝা, তান্ত্রিক বা মানে কেউ এরকম জানে কিনা যারা ভূত বা আত্মা ডিটেক্ট করতে পারে, তাড়াতে পারে।" তো সেইভাবে খোঁজ খবর নেওয়া হয়। খোঁজ খবর পেয়েও যায়। মেয়েটির বাবা-মা, তাদের বাড়ির আত্মীয়স্বজন সবাই সেখানে আসে। মেয়েটিকে দেখে ওরা আর থাকতে পারে না। মানে মেয়েটির আত্মীয়স্বজন যারা আরকি, মেয়েটির বাবা-মার কথা বলছি না। যে কি অবস্থা হয়েছে মেয়েটার শরীরের। তখন একজনকে সেই বাড়িতে কিন্তু আনা হয় এবং তাকে দেখেও সেই পরিস্থিতি। সে হয়তো বুঝে যায় যে এবার হয়তো খারাপ কিছু ঘটতে চলেছে বা আমার ভিতরে যে আত্মা বা ভূত যে আছে আরকি বা নাই থাকলেও সে হয়তো বেরিয়ে যাবে। সে পাগলের মতো করতে থাকে। বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। কিন্তু তারপর সে হঠাৎ করে চুপ হয়ে যায়। যখন সেই তান্ত্রিক তার সামনে যায় এবং তার মাথায় যেখানে আরকি বলে না আমাদের ৩ নম্বর চক্ষু থাকে, মানে কথার কথা আরকি। তো সেখানে যখন হাত দেয় তখন কিন্তু সে পুরোপুরি চুপ হয়ে যায় এবং শুধুমাত্র চুপ না, সে পুরো মেঝেতে লুটিয়ে পড়ে এবং তাকে আবার ওঠানো হয়। তিনিই ওঠান সমস্ত কিছু করে জল ছিটিয়ে। সেই মেয়েটি মানে দিদিটি সেখানে বসে এবং আস্তে, আস্তে সমস্ত কিছুই সে বলে এবং সেখানে তো অনেকেই উপস্থিত ছিল। তারা সকলেই শুনতে পায় সেই দিদি আসলে কি বলছে। তখন সে দিদি বলে, মানে তার মুখের ভাষা না ওগুলো। হয়তো ভিতরে যে আছে সেই আরকি এরকম কথা বলছিল। তখন সে বলে যে সে নাকি সেখানে মারা গিয়েছিল এবং সে নাকি সংসার চেয়েছিল, সে সংসার পায়নি। তাই সে এরকম একটা সুযোগ দেখে, দুর্বল আত্মা দেখে, নতুন বিবাহিতা স্ত্রীকে দেখে, বার দেখে, সমস্ত কিছু দেখে সে তার উপর ভর করতে পেরেছে। এরকম অনেক কথাই বলেছে। তারপরে দিদি আবারও এই কথা বলেছে যে, "যতই তুই আমাকে তাড়ানোর চেষ্টা করিস না কেন, আমি কিন্তু এখান থেকে কোনোমতেই যাব না। আমি কোনোমতেই যাব না। আমি শুধু মুক্তি চাই। তুই যদি পারিস আমাকে মুক্তি দিতে, তাহলে আমি এখান থেকে যাব, নতুবা নয়।" তখন সেই তান্ত্রিক আবার বলছে যে,
তোর ঠিকানা, তোর নাম কিছুই জানি না, তোর বাড়ি কোথায় কিছুই জানি না, তাহলে আমরা জানবো কি করে? তখন সে বলে, আমাকে এর মধ্যে থাকতে দে, আমাকে আবার শিলিগুড়িতে নিয়ে চল। তারপরে আমি বলছি, কোথায় যাবি তোরা? তখন এরা সবাই বলে যে, এর শরীরের যা পরিস্থিতি তার পক্ষে কি সম্ভব এখান থেকে অন্য কোথাও যাওয়া? তখন সেই নিজেই বলছে যে, কি করে সম্ভব হবে? ভেবেছিলাম এর দুর্বল আত্মা, আমি এর উপরে হাবি হতে পারবো এবং আমি সংসার করতে পারবো। কিন্তু এ আসলে যে দুর্বল, এবং এ আমার এই আত্মার ভর নিতে পারছে না, তাই অসুস্থ হয়ে পড়ছে। জিজ্ঞেস করে দেখ তো এদের কাছে যে আমি কখনো কোনো কি পাগলামি করেছি? কিছুই করিনি। শুধুমাত্র এ অসুস্থ হয়ে পড়ছে, আর তাই আমার নিজেরও কষ্ট হচ্ছে যে যার উপরে আমি উঠলাম সেই অসুস্থ হয়ে পড়ছে। না হলে আমি কিছুই করতাম না। আমি মন দিয়ে সংসারই করতাম। আর এই যার শরীরে আছি সে খুবই অসুস্থ। সে ভিতর থেকেও অসুস্থ। সে আমাকে নিতে পারছে না। আমি কি করব? আমি তো ওর কোনো ক্ষতি চাই না। এখন কিছু তো আর করারও ছিল না। তখন সে তান্ত্রিক রাজি হয়ে যায়। বাড়ির সকলেই রাজি হয়। তারপর সেই তান্ত্রিক এবং মেয়েটির যে বাবা, শ্বশুরমশাই না, মেয়েটির বাবা এবং মেয়েটির হাসব্যান্ড, এরা এই কয়জন মিলে বাসে করে রওনা দেয় শিলিগুড়ির উদ্দেশ্যে। সেখানে যায়। মাসি বাড়িতে প্রথমে ওঠে। তাকে দেখে তো সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। গাড়ি বুক করে নিয়ে যেতে হয়। কিছু করার নেই, কারণ শরীর তার আর দিচ্ছে না। ঠিকমতো হাঁটতেও পারছে না। সবাই মিলে ধরে ধরে তাকে হাঁটাতে হচ্ছে। মাসি বাড়ির সবাই দেখে আরও ভয় পায়, কারণ তারা যে শরীর তাকে দেখেছিল, তার যখন চলে এসেছিল আর কি, কিন্তু এখন তার শরীর সে নেওয়া যাচ্ছে না শরীরের অবস্থা। তখন সে নিজে থেকেই একটা জায়গার নাম বলে। সে মাসি চিনতে পারে এবং সেখানে যায়। কিন্তু যখন গাড়িতে করে যায় তখন সে দিদি কিন্তু স্পষ্ট করে না, ঠিকমতো কথা বলতে পারছে না তো। হ্যাঁ, কথা তখনই বলছিল যখন ওই তান্ত্রিকের সামনে ঘরের মধ্যে বসেছিল। এখন কিন্তু সে কথা বলতে পারছে না। তবুও অস্পষ্টভাবে বলছে যে, "আমি চলে যেতে চাইনি। আমি এখানে থাকতে চেয়েছিলাম। আমি যদি মুক্তিই চাইতাম, তাহলে আমি ওর মধ্যে ঢোকার পরেই বলতে পারতাম যে, অমুক জায়গায় আমাকে নিয়ে চলো, আমাকে মুক্তি দাও। আসলে আমি একটা সংসার চেয়েছিলাম, সংসার।" আবার দিদি অজ্ঞান হয়ে যায়। থেকে থেকে সে এরকম করছে আর কি। তারপর একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া হয়। কিন্তু সেখানে যাওয়ার পরে তারা দেখতে পায় যে সেই বাড়িতে ২ জন মানুষ রয়েছে। তাদের ছেলেপেলেও আছে। ২ জন মানুষ বলতে দম্পতি আর কি। তারা তখন বলে, সমস্ত কিছু শোনার পরেই বলে যে তাদের বাবা-মা মারা গেছে। এইমাত্র ৬ মাস হলো তাদের মা মারা গেছে। আর তার কিছুদিন আগে তাদের বাবা মারা গেছে তাদের মেয়ের শোকে। কারণ তাদের মেয়ে ওই ডাহুইলের ওই জায়গায় গিয়েছিল তাদের বান্ধবীর সঙ্গে, এবং সেখানে গিয়েই নাকি সে আত্মহত্যা করে। তার নির্দিষ্ট কারণও আছে। কারণ সেই মেয়েকে নাকি দেখতে তেমন ভালো ছিল না। দেখতে ওদের কথা অনুযায়ী দেখতে একদমই ভালো ছিল না। তেমন কেউ এসে ওকে পছন্দ করত না। অনেক সম্বন্ধ এসেছে, কিন্তু পছন্দ করত না। তারপর এক জায়গায় বিয়ে ঠিক হয়। ওরা কিন্তু লামা রাজবংশী না। ওই নমঃশূদ্র জেনারেল কাস্ট, এরকমই আরকি। কিন্তু সেখানে বিয়ে ঠিক হওয়ার পরেও নাকি বিয়ে ভেঙে যায়। কারণ তারা অন্য একটা ভালো মেয়ে দেখে। মেয়ে দেখতে পায়। তারা নাকি খোঁজ খবরও লাগাচ্ছিল। এই মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পরেও তারা অন্য জায়গায় ভালো মেয়ে দেখারও চেষ্টা করছিল। তাই কিন্তু বিয়েটা ভেঙে যায়। আর তারপর থেকে মেয়েটা নাকি বাড়িতে বসে শুধু কাঁদতো, ভীষণ পরিমাণে কাঁদতো, থাকতে চাইতো না। তখন তার মা-বাবা বেঁচে ছিল। তারাও খুব কষ্ট পেত। তো সেই কষ্ট দেখে মেয়েটির নাকি একটা বান্ধবী বলেছিল, "চল ভাই, আমি আর তুই মিলে একটু ঘুরে আসি ওই দিকটায়। দেখবি তোর ভালো লাগবে।" যেহেতু এর আগে ওরা অনেক জায়গায় ঘুরতে গেছে, ওদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। ওরা সমস্ত জায়গা চেনে। তো ওখানে যাওয়ার পরে মেয়েটি কিন্তু নিজের হাত কেটে আত্মহত্যা করেছিল। অনেকে হয়তো ভাবছেন যে হাত কেটে তো রক্ত পড়বে এবং তার মৃত্যু হতে অনেক সময় লাগবে। আসলে মেয়েটি তো হাত কেটেছিল, রক্ত পড়ছিল। আর এদিকে তার বান্ধবী চিৎকার করছিল, কিন্তু আশেপাশে কোনো লোকজন ছিল না। এদিকে ফোনে নেটওয়ার্কও ছিল না, কাউকে ফোনে পাচ্ছিল না। আর সেই সময় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মেয়েটির হার্ট অ্যাটাক হয়ে যায় এবং সেখানেই সে মারা যায়। তাহলে বুঝতে পারছেন যে মেয়েটি তো চলে গেল, কিন্তু আরেকটি মেয়ে সেখানে যে আছে আর কি, তার পরিস্থিতি কি হলো? সে কি করবে? শেষমেশ সেই মেয়েটিকে রেখে সে নিচে নেমে এসেছিল। নিচে সেই রোডে নেমে এসেছিল। তারপর সবাইকে জানানোর পরে সবাই ওখানে যায়, পুলিশ যায়। যা, যা হয় আরকি সমস্ত কিছুই হয়েছিল। এই যে মেয়েটি বান্ধবী, তাকে কেউ দোষারোপ করেনি। কারণ তাদের বাড়ির লোক সবাই জানতো যে মেয়েটি কিভাবে ডিপ্রেসড আছে এবং সে যে এরকম ঘটনা ঘটাতে পারে সবাই বিশ্বাস করেছিল। কারণ বাড়িতেও নাকি একবার চেষ্টা করেছিল সে, কিন্তু তার মা-বাবা বুঝতে পেরে গিয়েছিল। কিন্তু সেইভাবে ওরা না কোনো কাজ করেনি মেয়েটার মৃত্যুর পরে। ৩ দিনে কাজটা কমপ্লিট করে ফেলেছিল। যেটুকু না করলে নয় সেটুকুই করেছিল। আর তেমন কিন্তু কিছু করা হয়নি। মেয়েটার মুক্তির জন্য কোনো যজ্ঞ কিছুই করা হয়নি। আর তাই হয়তো এরকম পরিস্থিতি হয়েছে। আর এই ঘটনা কিন্তু বেশি দিনের ঘটনা নয়।
বেশি দিন বলতে আমি কখনের কথা বলছি বলুন তো? মানে যখন আরকি ঘটনাগুলো ঘটছে, সমস্ত ঘটনা, মানে এই যে দিদি এবং দাদা এই যে সমস্যার মধ্যে পড়ল, দিদির মধ্যে একটা ভূত ভর করল। মানে সেই মেয়েটার আত্মা ভর করল। তারপর যে ওই বাড়িতে গেল তখন তারা জানতে পারছে তো। মানে সেখান থেকে বেশি দিনের আগের ঘটনা না। ওই মোটামুটি ১ বছর মতো হবে যে এরকম একটা ঘটনা ঘটেছে। ১ বছর হয়তো না, তারও কম। তো যাই হোক, সমস্ত ঘটনা শোনা হলো ওদের কাছ থেকে এবং যখন এই কথাগুলো আর কি ওই মেয়েটির দাদা বলছিল, সেই সময় কিন্তু এই যে দিদি, যার মধ্যে আর কি কিছু একটা আছে, এটা ওরা সবাই ভেবেছিল আর কি। তো সে কিন্তু অঝরে কাঁদছিল, প্রচণ্ড পরিমাণে কাঁদছিল। এমনকি সে কিন্তু একবার তার দাদাকে গিয়ে জড়িয়েও ধরেছিল। দাদা বলে ডেকেও ছিল অস্পষ্টভাবে এবং সে সেইখানে মানে শেষে কথাগুলোর শেষে জড়িয়ে ধরে তো ডেকেছিল এবং তখন সে সেখানে পড়েও গিয়েছিল অসুস্থতার কারণে আর কি। মেয়েটি এই কারণে হয়তো কাঁদছিল বিশেষ করে যেহেতু তার বাবা-মা বেঁচে নেই। মেয়েটি হয়তো ভেবেছিল যে কারোর মাধ্যমে তার বাবা-মার কাছে সে আসতে পারবে এবং বাবা-মাকে সে দেখতে পারবে। কিন্তু তার সবথেকে বড় আশা ছিল একটা সংসারের। সংসারও সে করতে পারেনি। আর তারপর তার শেষ ইচ্ছা বাবা-মাকে দেখার, সেখানেও সে বাবা-মাকে দেখতে পারল না। তাই সে প্রচণ্ড পরিমাণে কাঁদছিল। তারপর আর কি, সেখানে বসে সেই দিদির একটা ফটো নেওয়া হলো, তার কিছু নিজের প্রিয় জিনিস নেওয়া হলো এবং সেই বাড়িতে বসেই কিন্তু সমস্ত কিছু করা হলো। এবং এই যে ছেলেটি, তার যে মাসি, সেই মাসিও কিন্তু এসেছিল। সবাই সেখানে এসেছিল আরকি। সবাই দেখছে সেই যজ্ঞ, সমস্ত কিছু হচ্ছে। মেয়েটার চোখ থেকে অঝরে জল ঝরে যাচ্ছে। মানে আমি কিন্তু মনিদির কথা বলছি। তো তখন যজ্ঞটা কমপ্লিট হলো এবং মনিদির ভিতর থেকে সেই অতৃপ্ত আত্মা বেরিয়ে গেল। এবং জানেন, যখন মনিদের ভিতর থেকে অতৃপ্ত আত্মা বেরিয়ে গেল, মানে আমি কেন পুরো বলছি যে বেরিয়ে গেল, কারণ সেই সময় একটা বৃষ্টি শুরু হলো। কিন্তু দূরে তাকিয়ে দেখলে বোঝা যাচ্ছে যে বৃষ্টি দূরে কোথাও হচ্ছে না। হয়তো কিছুটা জায়গা জুড়েই হচ্ছে এবং সেই বৃষ্টির জলে যজ্ঞের আগুন নিভে গেল। যজ্ঞের আগুন নেভানোরই কথা, কারণ যজ্ঞ কমপ্লিটও হয়ে গেছে। যজ্ঞ জল দিয়ে আর কি, মানে সেই যজ্ঞের আগুনটা জল দিয়ে নেভাবে। তো সেই সময় বৃষ্টির জল দিয়ে আর কি যজ্ঞের আগুনটা নিভে গেল এবং দিদি পুরো লুটিয়ে পড়ল তার হাসব্যান্ডের কোলে, কারণ তার হাসব্যান্ড পাশেই বসেছিল। তখন সে তান্ত্রিক বলল যে, "আর কোনো সমস্যা নেই। এর ভেতর থেকে সে আত্মা বেরিয়ে গেছে। কিন্তু সে আত্মা মুক্তি পেয়ে যাবে। যেহেতু এখনো ১ বছর হয়নি তো।" তখন সেই মেয়েটির দাদা বলল আরকি, মানে মেয়েটি বলতে যে মারা গেছে তার দাদার কথা বলছি। সে তখন বলল যে, "এই সামনেই তো ১ বছর হবে।" বলছে, "আচ্ছা ঠিক আছে। আর কোনো সমস্যা হবে না।" মানে ওর ভিতরে যে একটা অতৃপ্ত ব্যাপার ছিল, একটা ইচ্ছা ছিল, সেগুলো সব মিটে গেছে। কোনো সমস্যা আর হবে না, কারোর ক্ষতিও করবে না, কিছুই হবে না। ও থাকবেই না এখানে। তারপর যখন তোমরা ১ বছরের কাজ সম্পূর্ণ করবে, তখন ওকে আর দেখা যাবে না, ওর সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। তারপর এইসব কথা বলে তারা সেখান থেকে আসলো। দিদির শরীর আর নিচ্ছিল না। দিদি কোনোমতেই সেখানে আর মানে দাঁড়াতেই পারছিল না। তখন তাকে মাসির বাড়িতে আনা হলো এবং সেখানে প্রায় ২ দিন থাকলো, কারণ তার শরীর সত্যি দিচ্ছে না যে সে আবার এখান থেকে ফিরে যাবে। ২ দিন সেখানে থাকলো। আর সত্যি বলতে ২ দিনের মধ্যেই তার শরীরটা অনেকটা ইমপ্রুভ করতে শুরু করলো। তারপর আবার বাস ঠিক করা হলো, কারণ ট্রেনের টিকিট কোনোমতেই পাওয়া পসিবল নয়। অনেক কষ্ট করে তারা বাড়িতে গেল। বেশিদিন লাগেনি। তারপরেও ওই তান্ত্রিক অনেক কিছু করেছে দিদির উপরে। তারপর আস্তে, আস্তে মোটামুটি ১-১.৫ মাসের মধ্যে দিদির শরীর অনেকটা ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু আগে যে শরীরটা ছিল, যে হেলথি ফিগার ছিল, সেরকম আর হয়নি। কিন্তু মোটামুটি অনেকটাই ঠিক হয়ে গেছে। দিদি বলে যে আমার হাইট হচ্ছে ৫ ফুট ২ ইঞ্চ আর আমার ওয়েট ছিল ৬১ কেজি। যখন আমি পুরো অসুস্থ হয়ে গেলাম তখন আমার ওয়েট ছিল ৩৬ কেজি। তারপর বাড়াতে, বাড়াতে আমি মোটামুটি ওই ৫০-৫১ করেছি। তার থেকে আর বাড়েনি। তো আমার মনে হয় যে ওইটি আমার জন্য ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনাটি। আপনাদের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এরকম কোনো ঘটনা যেটা অতিজাগতিক হোক, ভৌতিক, দৈবিক, ঐশ্বরিক যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় মেইল করে পাঠাতে পারেন। আমার মেইল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা সেখানে গিয়ে আমাকে মেইল করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।